মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ গোটা জাতির। স্মৃতিসৌধে ঢল জঙ্গিবাদ মুক্ত মাতৃভূমি গড়ার প্রত্যয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, জঙ্গিবাদ ছাড়লে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সিলেটে আতিয়া ভবনে 2 জঙ্গির মৃত্যু, দাবি সেনাবাহিনীর। এক বা একাধিক জঙ্গি এখনো ভেতরে থাকায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা। নিশ্চিত 2 জনকে ইফেক্টিভলি এনগেজ করতে পেরেছি এবং 2 জন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে। জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে 2 সন্তানকে পুলিশের কাছে সোপর্দ করলেন বাবা। পুলিশ হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। এবং চুয়াডাঙ্গার দামুর হুদায় ট্রাক ভটভটি সংঘর্ষে 13 জন নিহত, আহত আরো অন্তত 4 জন। নিহতের সবাই ভটভটির যাত্রী। দেশের বিভিন্ন স্থানে নিহত আরো 10। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। বহু বছরের পরাধীনতার গ্লানি আর শেকল ভাঙার দিন 26শে মার্চ। বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে উদযাপন করল গোটা জাতি। বীর সন্তানদের স্মরণের পাশাপাশি উচ্চারিত হল জঙ্গিবাদ মুক্ত মাতৃভূমি গড়ার প্রত্যয়। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। বিজয়ের গান গাইতে ওরা আসবে না সত্যি, কিন্তু 30 লাখ শহীদের রক্তঋণ কি ভুলতে পারে বাংলাদেশ? না, তা সম্ভব নয় বলেই সময়ের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় মাথা উঁচু করে দাঁড়িয়ে গৌরবের এই সৌধ। শত ব্যানার আর হাজারো মানুষের পথ মিলেছে কষ্টার্জিত অহংকারের বেদিতে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা দিয়েছিলেন স্বাধীনতার সন্ধান, তাদের স্মরণ করা হয় বিনম্র চিত্তে। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে 71-এর এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা, স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, পাকিস্তানি সৈন্যদেরকে হটিয়েছে। এখন জঙ্গিরা এসে যে আমাদের দেশের স্বাধীনতা হরণ করবে সেটা চায় না। 1971-এর যুদ্ধে যখন ছাত্ররা আগে আসছিল, আমাদেরও তো আগে আসতেই হবে। অগ্নিঝরা মার্চের এই দিনটি বাঙালির জীবনে প্রত্যয়দীপ্ত, আনন্দে উদ্বেলিত আর বেদনায় বিষণ্ণ। এমন দিনে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই বললেন তারা এমন এক ধরনের মানবিক আর সহিষ্ণু বাংলাদেশ চান যে বাংলাদেশের জন্য প্রাণ ঝরেছে 71-এ অকাতরে। আমাদের দেশে এখনো রাজনৈতিক হানাহানি, মারামারি এগুলি লেগে আছে, তো অবশ্যই আমাদের একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেতে হবে, আর সেক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। I'm very happy to be here to celebrate with everyone. It's a very important reason that we're all here together today at this beautiful monument. স্বাধীনতা অর্জনের বহু বছর তো হলো, দেশটার বয়স এখন অনেক পরিণতি বলা যায়। প্রাপ্তি আর শূন্যতার ক্ষীরখাতায় শপথটাও যে নিতে হবে আজকেই। ঐক্যবদ্ধ হয়েছিলাম বলে আমরা অসম্ভবকে সম্ভব করে স্বাধীন হয়েছি। এটাকে রক্ষা করতে হলো, ঐক্যকে ধরে রাখতে হবে। কান পাতলেই শুনতে পাওয়া যায় 26শে মার্চ সেই ঐক্যেরই ডাক দিয়ে যায়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, সাভার। দিবসের শুরুতেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুল দেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতার অভিযোগ করে বলেন, সরকার হঠাতে বিএনপি জঙ্গিবাদে মদদ দিচ্ছে। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতা দিবসের ভোরে রক্তিম সূর্য যখন তার কিরণ ছড়াতে শুরু করল নিত্য নিয়মে, তখন স্বাধীনতার 47 বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যাদের অপরিমেয় ত্যাগ আর রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা পেয়েছে এই বাংলা, শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের কেন্দ্রীয় নেতাদের নিয়েও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন সরকার হঠাতে বিএনপি জঙ্গিবাদে মদদ যোগাচ্ছে। দেশের স্থিতি নষ্ট করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন তিনি। বিএনপি তারাই অপশক্তিকে মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে, তা না হলে তারা এতটা আশকারা পাওয়ার কথা ছিল না। ৪৬ বছর আগে আজকের এই দিনে রক্তে ভেজা মাটি আর ধ্বংসস্তূপ থেকে সম্মিলিত প্রয়াসে একাত্ম হয়েছিল স্বাধীনতাকামী লাখো প্রাণ। স্বাধীনতার ৪ দশকে বাংলাদেশ যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা আর দোলাচলে ভুগেছে, ঠিক তেমনি অগ্রগতির পথেও হেঁটেছে বেশ কিছুটা পথ। ৭১-এর পরাজিত শক্তি নিশ্চিহ্ন করে ফেলতে চাইছিল শহীদদের স্মৃতিচিহ্ন, অস্বীকার করেছিল ত্যাগের রক্তবন্যা। তবুও বাংলাদেশ ঘুরে দাঁড়ায়, বিশ্ববিবেকের কাছে দাবি তোলে ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। শ্রদ্ধা জানাতে আসা উত্তরসূরিরা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনায় সব অপশক্তিকে পেছনে ফেলে ঐক্যবদ্ধতা আর প্রগতিশীলতার বাংলাদেশ পৌঁছে যাবে বহুদূর। এরপর সকালে ধানমন্ডি ৩২-এ দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আত্মহনন ও জঙ্গিবাদের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে সরকার পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে বক্তব্যে একথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফেরদৌস লিপির রিপোর্ট। ২৬শে মার্চ বাঙালির গৌরবদীপ্ত মহান স্বাধীনতার দিন। মহান এই দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তোলন করেন জাতীয় পতাকা, পরে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন। শিশু সমাবেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উন্নত জীবন গড়তে কাজ করছে সরকার। আমরা শিশুদের মাঝে বিনা পয়সায় বই দিচ্ছি, সেই প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই, আমরা উপবৃত্তি এবং বৃত্তি দিচ্ছি। আমাদের লক্ষ্য এদেশের মানুষ উন্নত জীবন পাবে। জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে আসলে সরকার পুনর্বাসনে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আজকে যারা বিপদে যাচ্ছে, আমি তাদেরকে আহ্বান করব যে এই বিপদ ছেড়ে তারা যেন সৎ পথে ফিরে আসে। তাদের জীবন জীবিকার জন্য যা প্রয়োজন আমাদের সরকার তা করবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং কঠোর হাতে তা আমরা দমন করব। পরে প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন। রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই কুচকাওয়াজে অংশ নেয়। কুচকাওয়াজ শেষে শিশুদের মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। ডিসপ্লেতে বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ ও ঐতিহ্য উঠে আসে। ১৯৭১ সালে এই দিনে সূচনা হয়েছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। তাই নতুন প্রজন্মের দায়িত্ব এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা। সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তিনি শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। দলের শীর্ষ নেতারা বলেন, গণতন্ত্রহীনতায় স্বাধীনতার মূল চেতনা অর্জিত হয়নি। সরকারের মদদেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলেও দাবি করেন তারা। যাদের রক্তের দামে কেনা এই দেশ, স্বাধীনতা দিবসে জাতির সেই বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতা ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তিনি। এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, মানুষের অধিকার কেড়ে নিয়ে স্বাধীনতার সব অর্জনকে ম্লান করে দিয়েছে সরকার। স্বাধীনতা যুদ্ধের যে মূল অন্তর্নিহিত শক্তি, যে মূল স্পিরিট, সেই স্পিরিটটি এখন হরণ করা হয়েছে, সেটা লঙ্ঘিত হচ্ছে। এই জাতির চেতনার মূল উৎস আর এগিয়ে যাওয়ার মূল মন্ত্র ৭১-এর মহান মুক্তিযুদ্ধ।
নিজেদের সেই গর্বের ধন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও স্বাধীনতা বিরোধী চক্র জামায়াতের সঙ্গে জোটবদ্ধ রাজনীতির কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিএনপি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বেগম জিয়া। সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জঙ্গিবাদে সরকারের সম্পৃক্ততার অভিযোগ তোলেন। মিলিটেন্সির পৃষ্ঠপোষক করছে সরকার নিজে। তারা আজকে সঠিকভাবে এই জঙ্গিবাদের উৎস খুঁজে বের করছে না এবং সেটা অনুসন্ধান করছে না, ইনভেস্টিগেশন প্রপারলি করছে না। উপরন্তু একটা গণতান্ত্রিক উদারপন্থী রাজনৈতিক দলগুলোর উপরে যখন দোষারোপ করা হয়, তার অর্থ হচ্ছে যে তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। বিকেলে দিবসটি উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে বিএনপি। শোভাযাত্রাটি কাকরাইল হয়ে মৌচাক মোড়ে এসে শেষ হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণায় ভিন্ন কৌশল প্রার্থীদের গান কবিতার ছন্দে তুলে ধরা হচ্ছে নানা প্রতিশ্রুতি। সিলেটের শিববাড়ি জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযানে 2 জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। রোববার বিকেলে ব্রিফিং এ তথ্য জানান তিনি। বাড়ির ভেতরে আরো জঙ্গি থাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভিতরে যে জঙ্গি যে কজন আছে বা যারা ছিল তারা যতটুকু আমাদের বুঝতে পেরেছি ওয়েল ট্রেন। এরপর যখন আমরা টিয়ার শেল নিক্ষেপ করেছি তারপরের থেকে জঙ্গিরা ভিতরে তাদের জন্য থাকাটা একটু ডিফিকাল্ট ছিল। তখন মুভমেন্ট দৌড়াদৌড়ি শুরু করছে এবং তখন আমরা নিশ্চিত 2 জনকে ইফেক্টিভলি এনগেজ করতে পেরেছি এবং 2 জন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে এবং একজন ওই সময়ই তার যে সুইসাইডাল ভেস্ট সবার মধ্যে লাগানো ছিল, একজন সেটা এক্সপ্লোড করেছে। বাকি এর মধ্যে এখনো আমাদের যেটা যতটুকু বুঝতে পেরেছি আরো 1 বা একাধিক জঙ্গি এখনো ভিতরে আছে। পুরো বিল্ডিংটা যেটা বললাম যে পুরো আইডি দিয়ে নিচের থেকে জায়গায় জায়গায় লাগিয়েছে। আমরাও যথেষ্ট ফায়ার করেছি, এক্সপ্লোসিভ ফায়ার করেছি। পুরো এলাকাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখন। এদিকে সিলেটের শিববাড়ি জঙ্গি আস্তানার কাছে 2 দফা গ্রেনেড বিস্ফোরণে 2 পুলিশ সহ নিহত 6 জনের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। আহতদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অনেকের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া ভিলায় 24 ঘন্টারও বেশি সময় ধরে চলছে সেনাবাহিনীর অপারেশন টুয়াইলাইট। কয়েক ঘন্টা বন্ধ থাকলেও রোববার সকাল থেকে থেমে থেমে আসতে থাকে গুলি ও বিস্ফোরণের শব্দ। রোববার সকাল 10টার দিকে 2টি এবং বেলা 12টার দিকে একটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শিববাড়ি এলাকা। এদিকে শনিবার রাতভর আতিয়া ভিলার চারদিকে ঘিরে রাখার পর ভোরে আবারও সাজোয়া যান নিয়ে বাড়িটির ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা। শনিবার রাতে পাঠানপাড়ায় 2 দফা গ্রেনেড বিস্ফোরণে আহত 43 জনের চিকিৎসা চলছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আহতরা সবাই আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বিস্ফোরণের ঘটনায় নিহত 6 জনের। মাইনর ইনজুরি যেগুলো ছিল এরকম আমরা কিছু পেশেন্টকে আমরা ডিসচার্জ করি। বর্তমানে যারা আছে তাদের অবস্থা ভালো, ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, কিউর হয়ে যাবে আমরা আশা করি। বাদ জোহর সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও আবু কয়সারের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন। জানাজা শেষে তাদের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমাদের সদস্য 2 জন মারা গিয়েছেন, তাদের ব্যাপারে আমাদের পুলিশের পক্ষ থেকে যা যা করণীয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সমস্ত সর্বরকম সহায়তা তাদের দেওয়া হবে, তাদের পরিবারকে দেওয়া হবে। যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি এবং তাদের গ্রেপ্তার করার চেষ্টা করছি। শনিবার সন্ধ্যায় জঙ্গি আস্তানা আতিয়া ভিলায় কমান্ডো অভিযানের মধ্যেই পার্শ্ববর্তী পাঠানপাড়া এলাকায় 2 দফা গ্রেনেড বিস্ফোরণে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা সহ 6 জন। সময় সংবাদ, সিলেট। সিলেটে বোমা হামলায় গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। এ সময় তিনি আজাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। উনি র্যাবের জন্য অনেক কাজ করেছেন। উনি একজন সৎ যোগ্য একজন কর্মকর্তা। উন্নত চিকিৎসার জন্য আমরা মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরে প্রেরণ করেছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যে লেফটেন্যান্ট কর্নেল আজাদ আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে এবং উনি দেশ এবং জাতির জন্য আবার। জঙ্গিবাদের সঙ্গে জড়িত সন্দেহে 2 সন্তানকে পুলিশের কাছে সোপর্দ করেছেন খোদ বাবা। আর এই ঘটনা ঘটেছে রাজধানী ঢাকাতেই। বাবা আলমগীর হোসেন বলছেন, সম্প্রতি সালমান ও দিন ইসলাম নামে তার 2 ছেলেকে খুঁজতে বাসায় আসে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে তার সন্দেহ হলে শনিবার নিজেই 2 সন্তানকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ বলছে এই 2 জনের ব্যাপারে তদন্ত করছেন তারা, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল 21শে মার্চ রাজধানীর কাজীপাড়া এলাকা থেকে জেএমবির সারোয়ার তামিম গ্রুপের 5 সদস্যকে গ্রেফতার করে র্যাব। ওই দিনই র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রের মূল হোতা সালমান ও মনির নামে আরো 2 জনকে খুঁজছেন তারা। মুনির এবং সালমান আরো 2 জন ব্যক্তি যাদেরকে আমরা এখনো আটক করতে পারি নাই। এদিকে সালমানের বাবা জানান, সম্প্রতি তার 2 ছেলের খোঁজে বাসায় আসে র্যাব সদস্যরা। পরের দিন পত্রিকা পড়ে জানতে পারেন তার ছেলে সালমান জঙ্গিবাদের সঙ্গে যুক্ত। এছাড়া র্যাব সদস্যরা যেদিন বাসায় আসে সেদিনই বাড়ি ছাড়ে মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে তার সঙ্গে ব্যবসায় যোগ দেওয়া 2 ছেলে সালমান ও দিন ইসলাম। বিষয়টি নিয়ে তার সন্দেহ হলে শনিবার স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে 2 ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি। সালমানের বাবা বলছেন, কোনো চাপ নয়, আইনের প্রতি শ্রদ্ধা থেকে এই কাজ করেছেন তিনি। আমাদের এলাকারই ওই সমস্ত ছেলেগুলি আর কি, তো ওই ছেলেগুলি ধরা পড়ার পরে আমার পরের দিন আমার বাসায় মানে র্যাব 10 আর কি, ওনারা আমার ছেলেকে খুঁজতে আসলো। পরের দিন পত্রিকা দেখলাম যে আমার এক ছেলের নাম আসছে। আমি চিন্তা করলাম যে যেহেতু একটা নাম আসছে, এখন আমার আইনের কাছে যাওয়া দরকার। এদিকে পুলিশ বলছে, হেফাজতে নিয়ে সালমান সাজেদ ও দিন ইসলাম দিনুকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। এই 2 জন কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত কিনা কিংবা কাদের মাধ্যমে তারা এ পথে এসেছে খতিয়ে দেখা হচ্ছে তা। তাদেরকে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, পাশাপাশি আমাদের যে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ করে যদি তাদের কোনো ধরনের ফৌজদারি অপরাধ অথবা জঙ্গিবাদ বা এই ধরনের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা আমরা পাই, তো অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই বাবার মতো সমাজের সব স্তরে সচেতনতা আসলে জঙ্গিবাদ অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলেও আশা পুলিশ কর্মকর্তাদের। সকলেই যেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আপনজন জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে এমন সন্দেহে সরাসরি পুলিশের কাছে সমর্পণ করার ঘটনাকে সমাধান হিসেবে দেখছেন না অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, বিপথগামী কোনো ব্যক্তিকে সঠিক পথে ফেরাতে প্রথমে পরিবারের উদ্যোগ নিতে হবে। জঙ্গি ছেলেদের আপনার যদি তার সন্দেহ হয়ে থাকে, সেটাকে নিশ্চিত হয়ে তাদেরকে সুস্থ স্বাভাবিক পথে ফেরানোর জন্য যে বাবা মা, তারপরে পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, এলাকার লোকজন নিয়ে প্রথমে সেই চেষ্টাটা তো করতে হবে। আমরা প্রথমেই চাই না যে মানে একদম বন্দুক যুদ্ধে কাউকে মেরে ফেলতে, এটা ঠিক না। তারপর কাউকে সহিংস পদ্ধতিতে কারো উপর চাপিয়ে দিতে, সেটাও ঠিক না। চেষ্টা করতে হবে যে সে বিভ্রান্ত হয়েছে, সে আমাদেরই তো একজন। সুতরাং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা তাকালে তখন জঙ্গিবাদ মোকাবেলা করাটাও সহজ হবে। প্রবাসের সময় আরো থাকছে, বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ 3-0 ব্যবধানে জিতলে অবাক হব না, বললেন স্বাগতিক দলের ম্যানেজার গুরু সিংহে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে ৭১ মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ সময় উপস্থিত ছিলেন। জঙ্গিরা আমাদের কন্ট্রোলে রয়েছে, জঙ্গিরা যে নির্মূল করে ফেলেছি উপড়িয়ে ফেলেছি সেই ধরনের কথা কিন্তু আমরা কোনোদিনই বলিনি। আমরা বলছি এই ধরনের ষড়যন্ত্রকারী সেই শুরু থেকেই ষড়যন্ত্র করে আসছে।
এখন এই ষড়যন্ত্রকারীরা আরও সুযোগ পেলেই করবে। আমাদের নিরাপত্তা বাহিনী সেই ব্যাপারে মানে আমাদের সব সময় সজাগ রয়েছে। আমরা তো চাচ্ছি যে আইএস যদি কিছু থাকে আমরা দেখব, আমরা সেই মানুষটিকে শনাক্ত করব। আমাদের সৌভাগ্য হয়নি আইএস আমরা আজ পর্যন্ত বাংলাদেশে শনাক্ত করার জন্য। যারা দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একথা বলেন খাদ্যমন্ত্রী। ৭১-এর মতোই ধর্মের নামে আজকে আবার এই বিভীষিকাময় অধ্যায়ের সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশে। এই জঙ্গি গোষ্ঠীকে, এই সন্ত্রাসীদের মদত যোগাচ্ছে বাংলাদেশের দুইবার যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীর গঙ্গেরা। ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য তাতে স্পষ্ট বোঝা যায় জঙ্গিদের মূল মদতদাতা তিনি এবং জঙ্গিদের সাথে তার একটা গভীর সম্পর্ক আছে, যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাবার পায়তারা করছে। যারা মদতদাতা তাদেরকে নিয়ে ঐক্য করতে হবে, তাদের সাথে পরামর্শ করতে হবে জঙ্গি নির্মূলে। এটা আমরা কোন অবস্থাতেই বিশ্বাস করি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে জঙ্গিদের দমন করছে, পশ্চিমা দেশগুলো এই সফলতা দেখাতে পারে না। ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং তার পত্নী রাশিদা খানম। রোববার বিকেলে মুক্তিযোদ্ধা পরিবার, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য সহ রাষ্ট্র অতিথিদের আগমনে মিলন মেলায় পরিণত হয় বঙ্গভবনের লন। রাষ্ট্রপতি এবং তার পত্নী অনুষ্ঠানে যোগ দেবার পর অনুষ্ঠান স্থলে আসেন প্রধানমন্ত্রী। এরপর তারা জাতীয় দিবসের কেক কাটেন এবং উপস্থিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস এবং হাই কমিশনের কর্মকর্তারা। বর্ণাঢ্য আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পী এবং বিভিন্ন বাহিনীর বাদক দল। শিক্ষা, সাহিত্য আর হাজার বছরের সংস্কৃতির শহর কুমিল্লা, যার ছাপ পড়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণায়ও। সরাসরি বাদ্যযন্ত্রের তালে তালে গানের সুর ও কবিতার ছন্দে নগরীর পাড়া মহল্লা মুখর রেখেছে প্রচারণায় অংশগ্রহণকারীরা। সংস্কৃতি কর্মীরা বলছেন, গান ও কবিতার মাধ্যমে নির্বাচনী প্রচারণা কুমিল্লার অনেক পুরনো ঐতিহ্য। কুমিল্লা থেকে বাহার রাহানকে সঙ্গে নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট। ছবি তুলেছেন বাবুল হোসেন। হাতে বাদ্য আর মুখে নানা ঢং ও সুরের গান, দুপুর, বিকেল কিংবা রাত, বিরামহীন এমন ব্যতিক্রমী প্রচারণায় মুখর এখন কুমিল্লার অলিগলি। অন্যান্য এলাকার নির্বাচনী প্রচারণায় সাধারণত রেকর্ড করা গানে মাইকিং শোনা গেলেও কুমিল্লা সিটি নির্বাচন তার ব্যতিক্রম। শিক্ষা সংস্কৃতির এ শহরে শেষ মুহূর্তে এমন রং বেরঙের পোশাক পরে সরাসরি গানের মাধ্যমে ভোটারদের কাছে ভোট চাইছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতিনিধিরা। ভিন্ন ধরনের এমন প্রচারণায় থাকা বাদকরা জানিয়েছেন, অল্প সময়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতেই ব্যতিক্রমী এই আয়োজন। আকর্ষণ করার জন্য, মানুষকে মজা দেওয়ার জন্য, নিজে মজা পাওয়ার জন্য এই করাগুলো আমাদের একটু ভিন্ন। আমরা গানের মাধ্যমে করতেছি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে আমাদের কুমড়া মার্কে একটা ভোট দেয়। শিল্পীরা থেকে গান আমরা বানাইয়া মানে একটু কণ্ঠের সাথে মিলে আমরা এই করতেছি আর কি। গানের পাশাপাশি অনেকে আবার শত বছরের কুমিল্লার ঐতিহ্যের সাথে মিল রেখে কবিতার ছন্দ প্রার্থীদের হয়ে ভোট চাইছেন ভোটারদের কাছে। আমরা তো গানে গানেও প্রচার করি, আবার ছন্দ ছন্দ করি আর কি। কুমিল্লার কিছু ছন্দ আছে, কুমিল্লার পাশেই ঘুমুতিয়া এবার সিল মারিব ধানের শীষ চাইয়া, কুমিল্লার বিখ্যাত রসমালাই এবার সিল মারিব ধানের শীষ চাই। গানে গানে বলতে ইলেকশনের ভোট চাইতেছি, ওই ইলেকশনের মা বোনকে সালাম দিতেছি। এই যে আমগর মতো তার কেউ করতে পারে না, তারা এক একজন এক এক সিস্টেমের প্রচার দেয়, তাই আমাকে অন্য সিস্টেম। সংস্কৃতি কর্মীরা জানিয়েছেন, বহু বছর ধরে এইভাবে গানে গানে নির্বাচনী প্রচারণা চালানো হয় শচীন দেব বর্মন ও ওস্তাদ আলাউদ্দিন খানের শহর কুমিল্লাতে, যা এখানকার ঐতিহ্যের সাথে মিশে আছে। প্রাচীন শহর কুমিল্লা যে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শহর, সেটারই প্রতিফলন করছে এই নির্বাচন প্রচার মাধ্যমে, যার কারণে বিভিন্ন সঙ্গীত দিয়ে, বিভিন্ন ধরনের গান দিয়ে তারা প্রচারে নেমেছে।
মূলত নানা সংস্কৃতির ঐতিহ্যের শহর কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সরাসরি গানের মাধ্যমে প্রচারণার কারণে একদিকে যেমন প্রার্থীদের বাধা পাচ্ছেন ভোটাররা, অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো নগর জুড়ে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কুমিল্লা। এবার প্রবাসের আরো কিছু খবর। যথাযোগ্য মর্যাদা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সৌদি আরব, কাতার, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে 46তম মহান স্বাধীনতা দিবস। বিভিন্ন দেশের দূতাবাস সহ স্থানীয় সংগঠনগুলোর আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান, কাতার প্রতিনিধি আনোয়ার হোসাইন মামুন এবং আরব আমিরাত প্রতিনিধি মাইনুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উদযাপন করা হয়েছে 46তম মহান স্বাধীনতা দিবস। স্থানীয় সময় রোববার সকালে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও। সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারেও। রোববার স্থানীয় সময় সকাল 9টায় রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। পরে রাষ্ট্রদূতের সভাপতিত্বে ও পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় ভটভটির চালক সহ 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 4 জন। রোববার সকালে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। আহতদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার পর যশোর চুয়াডাঙ্গা সড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোর না হতেই কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন দিন এনে দিন খাওয়া মানুষগুলো। তাদের আয়ের উপরেই নির্ভর করে পুরো পরিবার। কিন্তু সকালে বের হওয়ার সময়ও কেউ ভাবতে পারেনি আর ফেরা হবে না তাদের। চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান স্বজনরা। প্রিয়জন হারানোর শোক আর অজানা ভবিষ্যতের আশঙ্কায় দিশেহারা তারা। 10 জন ছিল থালায় দাঁড়িয়ে আর চারিপাকে বসেছিলাম, বুঝলেন, মানে আমরা বেশি আছে। 2 জনের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে আর বাকিগুলো ট্রিটমেন্ট হচ্ছে, আর স্পটে 8 জন মারা গেছে। পুলিশ জানায় স্থানীয় যানবাহন ভটভটিতে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় কাজের জন্য যাচ্ছিলেন একই এলাকার কয়েকজন দিনমজুর। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় শহরমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ভটভটিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ভটভটির 8 যাত্রী। পরে আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। ড্রাইভার ঘুমাতে আসছিল, এসে সাধুওয়ালার তাল মেরে দিয়েছে। তাল মেরে দেওয়ার পর আমরা আমাদের হোটেল আছে ওই জায়গায়, হোটেলের সামনে আমরা সব দৃশ্যগুলো দেখছি। ওর সাইড ছিল বাম দিকে, কিন্তু ওর ডান দিকে যখন স্টিয়ারিং ঘুরিয়েছিল তখনই ও মানে ওই গাড়ি দ্রুত ওই সাইড থেকে আসে মানে ব্যাক সাইডে ধাক্কা দিচ্ছে। লাগার সাথে সাথে ব্রেক দিত, তাহলে মানুষ অনেক বেঁচে যেত, অত মরতো না। কিন্তু ওখান থেকে অত দূর ঠেলে নিয়ে যাওয়ার কারণে অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে। গাড়ি আটক রাখছি, গাড়ি আটক আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে। আর সর্বোপরি মূলে কি কারণ ছিল, অ্যাক্সিডেন্টের মূলে কি কারণ ছিল সেটা তদন্তের পরে বোঝা যাবে। নিহতদের সবার বাড়ি দামুড়হুদার বড় বলদিয়া গ্রামে বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একইভাবে জঙ্গিবাদের হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে লন্ডনের আলতাব আলী মার্কেটে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ শেষে তিনি কথা বলেন। তবে জঙ্গিবাদ দমনে সরকারের সব ধরনের সামর্থ্য রয়েছে বলেও জানান তিনি। লন্ডন যেরকম চেটেন, প্যারিস যেরকম চেটেন,
মিউনিক যেরকম থ্রেটেন, ঢাকা ইজ ইকুয়ালি থ্রেটেন অ্যাজ ওয়েল অ্যাজ এনি আদার সিটিজ অর ক্যাপিটাল অফ দিস ওয়ার্ল্ড। তো সেই জায়গা থেকে জননেত্রী শেখ হাসিনা বিশেষ করে 1 জুলাইয়ের অ্যাটাকের পরে যে শক্ত পদক্ষেপ নিয়েছেন সেটি বিশ্বমহলে প্রশংসিত হয়েছে। এবং বাংলাদেশ যে এটা কোনো হালকাভাবে নেওয়া তো সুযোগই নেই, কিন্তু আমাদের যারা অনেকে মনে করতেন লিমিটেড ক্যাপাসিটি আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বা গোয়েন্দা সংস্থার, কিন্তু আমরা প্রমাণ করেছি 1 জুলাইয়ের পরে যে দ্বিতীয় কোনো অ্যাটাক না হতে দিয়ে যে আমরা পারি, আমাদের সক্ষমতা আছে। একে একে 8 বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করল বেসরকারি চ্যানেল দেশ টিভি। রোববার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে দেশ উৎসবের উদ্বোধন করেন দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর দিনব্যাপী চলে বিভিন্ন গণমাধ্যম সহ নানা শ্রেণী পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা বিনিময়। সময় মিডিয়া লিমিটেডের পক্ষ থেকেও দেশ টিভিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় সময় টিভির পরিচালন প্রধান আক্তার বাবুর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে ৭১ গণহত্যার স্বীকৃতি ও বিচারে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। ইতিহাস বিকৃতি এবং পরাজিত শক্তির বিশ্বব্যাপী অপপ্রচারের কারণে আজও গণহত্যার স্বীকৃতি মেলেনি বলেও মনে করেন তিনি। নিউ ইয়র্কের প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর রিপোর্টে বিস্তারিত। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা সহ সব অশুভ শক্তিকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ইতিহাসের বর্বরচিত 25শে মার্চের গণহত্যায় নিহতদের স্মরণ ও স্বাধীনতার সূর্য সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান তারা। আমি জেনেছি রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনে গণহত্যার প্রামাণ্য চিত্র প্রদর্শন সহ আলোচনা সভার আয়োজন করা হয় জাতিসংঘ বাংলাদেশ মিশনে। আলোচনায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি 25শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান। স্বাধীনতা বিরোধী চক্র ও শক্তি এবং বিশেষ কয়েকটি দেশ আমাদের এই গণহত্যার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এটিকে বিস্তৃতির দিকে ঠেলে দিয়েছে। এই নেতিবাচক ভূমিকার বিরুদ্ধে আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে, বিশ্বকে এর সম্বন্ধে অবহিত করতে হবে। আন্তর্জাতিকীকরণের জন্য আমাদের প্রবাসী বাংলাদেশে একটা বিরাট বা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বা রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবিকৃত ইতিহাস, বীরাঙ্গনাদের পুনর্বাসন, জয় বাংলা স্লোগানকে চিরঞ্জীব রাখা সহ বিভিন্ন প্রত্যাশার কথা জানান প্রবাসীরা। বাংলাদেশি প্রজন্ম তারা যেমন আমাদের ৭১ সালের সম্পর্কে জানে, আমাদের এই জেনোসাইড ডে 25শে মার্চের সম্পর্কে যেন সবাই জানে। ইতিহাস জানলে তখন আমাদের ছেলে মেয়েরাও অনেক উন্নতি করতে পারবে। জয় বাংলা স্লোগানকে যেন আমরা সবসময় আমাদের মধ্যে জাগরুক রাখি, এটাই আমার প্রত্যাশা। জেনোসাইড ৭১-এর আয়োজনে স্বাধীনতা দিবসের প্রথম প্রহর পালনে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় জড়ো হন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। জনক জননীর রক্তে পাদ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলেও অবাক হবার কিছু নেই। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন স্বাগতিক দলের ম্যানেজার গুরু সিংহে। বাংলাদেশ দলের অভিজ্ঞ অনেক ক্রিকেটার আছেন, আর সেদিক দিয়েই লঙ্কানদের চেয়ে এগিয়ে আছেন টাইগাররা। ৩ ফরম্যাটেই বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী বলে মন্তব্য করেন তিনি। I think people need to realize that Bangladesh is not an inexperienced team. আগের চেয়ে বাংলাদেশ দল এখন অনেক পরিণত। তাদের দলে বেশ কজন ক্রিকেটার আছে যারা 10 বছরেরও বেশি সময় ধরে খেলছে। অভিজ্ঞতায় তাদের এগিয়ে রাখছে। দেখুন, প্রথম ওয়ানডেতেই বাংলাদেশ সব বিভাগে শ্রীলঙ্কার চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তাই এই সিরিজটি যদি তারা ৩-০ ব্যবধানে জিতে নেয় তাতেও অবাক হবার কিছু নেই, কিন্তু এই অগ্রগতি ধরে রাখতে তাদের নিয়মিত টেস্ট খেলতে হবে। Bangladesh is a good experienced team and that's a ইমার্জিং কাপের খবর। সোমবার শুরু হচ্ছে ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে আসরে অংশগ্রহণকারী ক্রিকেটারদের দেয়া হবে কঠোর নিরাপত্তা। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে টুর্নামেন্টে অংশ নেবে 8টি দল। এশিয়ার 4 টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেবে তাদের অনূর্ধ্ব 23 দল নিয়ে। তবে আফগানিস্তান, নেপাল, হংকং ও মালয়েশিয়ার জাতীয় দলই খেলবে। প্রথম দিনে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আসরের আগে নিজেদের মধ্যে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে যুবারা। প্রতিপক্ষ হংকং অভিজ্ঞতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও তাদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। নিজেদের সেরাটা দিয়ে জয় পাওয়াই এখন মূল লক্ষ্য মমিনুলের দলের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ গোটা জাতির। স্মৃতিসৌধে ঢল, জঙ্গিবাদ মুক্ত মাতৃভূমি গড়ার প্রত্যয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, জঙ্গিবাদ ছাড়লে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সিলেটে আতিয়া ভবনে 2 জঙ্গির মৃত্যু, দাবি সেনাবাহিনীর। এক বা একাধিক জঙ্গি এখনো ভেতরে থাকায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা। নিশ্চিত 2 জনকে ইফেক্টিভলি এনগেজ করতে পেরেছি এবং 2 জন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে। জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে 2 সন্তানকে পুলিশের কাছে সোপর্দ করলেন বাবা। পুলিশ হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। এবং চুয়াডাঙ্গার দামুরহুদায় ট্রাক ভটভটি সংঘর্ষে 13 জন নিহত, আহত আরো অন্তত 4 জন। নিহতদের সবাই ভটভটির যাত্রী। দেশের বিভিন্ন স্থানে নিহত আরো 8। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।